উপন্যাসের সারসংক্ষেপে আপনাদের সবাইকে শুভেচ্ছা। দীর্ঘ বিরতির পর আমরা অনেকগুলো উপন্যাসের সারসংক্ষেপ নিয়ে বসেছি আবার আমাদের সেই এডিটিং টেবিলে। আমাদের আজকের উপন্যাস সমরেশ মজুমদারের মুষলকাল। জলপাইগুড়ি তিস্তা নদীর সহচর্যে স্বর্গছেড়া গ্রামে বেড়ে ওঠা ছোট্ট অনিমেষ উত্তরবঙ্গের সংস্কৃতিকে রপ্ত করেছিল আপন মেজাজে। দাদু শরীরশেখরের আদর্শ এবং বাবা মহিতোষের উদাসীনতা তার জিনের মধ্যে। সমরেশ মজুমদারের উত্তরাধিকার উপন্যাসটা সমগ্র বাঙালিকে এক নতুন ভূপ্রকৃতির সামনে দাঁড় করিয়েছিল। চা বাগানে কাজ করা ট্রাইবাল মানুষদের জীবন যন্ত্রণা ফুটে উঠেছিল উপন্যাসের পরতে পরতে। দেশের প্রথম স্বাধীনতার পতাকা উন্মোচন করা সেই ছোট্ট শিশু অনিমেষ মাধ্যমিক পাশ করে তিস্তার জল হাওয়াকে পেছনে ফেলে পড়তে এলো কলকাতায়। উত্তরাধিকারের পরিক্রমার পর কালবেলার প্রেক্ষাপটটা কেমন ছিল একটু স্মরণ করিয়ে দিই। অনিমেষ যখন কলকাতায় প্রথম এলো তখন ট্রাম পড়ছে, বাস চলছে। উত্তাল রাজনীতির ঘোলা আবর্তের মধ্যে পড়ে সদ্য কৈশোর পেরোনো ছেলেটি প্রথম দিনই পেয়েছিল পুলিশের গুলির স্বাদ। তখন সে বুঝেছিল দাহ্য বস্তুর কোনো সৃষ্টি ক্ষমতা নেই। 1971-এর তীব্র নকশাল আন্দোলনের শরিক হয়ে যখন পুলিশের ধরপাকড় থেকে নিষ্কৃতির লক্ষ্যে অনিমেষদের চলছে অজ্ঞাতবাস, তখন এলো তার জীবনে মাধবীলতা। বিপ্লবের আরেক নাম মাধবীলতা। কালবেলা শুধু রাজনৈতিক উপন্যাস নয়, একটি প্রেমের উপন্যাসও বটে। এবং এই রাজনীতি অনিমেষকে নিয়ে গেল জেলখানায়। এই ছিল কালবেলার প্রেক্ষাপট। এরপর তৃতীয় খণ্ডে কালপুরুষ। বাচ্চা অর্ক এসেছে তার মায়ের সঙ্গে হাজতের সামনে। আজ অনিমেষ মিত্র মুক্তি পাবে। এই তার বাবা। এত লড়াই করা মানুষটাকে দেখতে এরকম লাগে। হাঁটতে পারে না। কোনো প্রকার স্ক্যাচে ভর দিয়ে মাধবীলতার হাত ধরে বাড়ির পথে যাত্রা শুরু হলো স্কুল শিক্ষিকা মাধবীলতার এক ভেঙে পড়া মানুষ এবং একটি ছোট্ট ছেলে নিয়ে ইট পাথরের কলকাতায় এক অনামা বস্তিতে অসম্ভব জীবন সংগ্রাম। ধীরে ধীরে অর্ক বড় হয়ে উঠল। না, বাবার আদর্শের বহিঃপ্রকাশ ওর মধ্যে ফুটে ওঠেনি এক তিলও। সমরেশ মজুমদারের অনিমেষ চরিত্র নিয়ে লেখা 3টি পর্বে 3টি বিখ্যাত উপন্যাস ধারণ করে আছে পশ্চিমবঙ্গের অনতি অতীতকালের রাজনৈতিক সামাজিক সময় প্রবাহ। দীর্ঘ 25 বছর পর ওই সিরিজের 4র্থ পর্ব মুষলকাল আমরা পেলাম। এটিও সময়ের উপন্যাস, খুবই সাম্প্রতিক। 2013 সালের ঘটনাও বিবৃত হয়েছে। মুষলকাল মোটামুটি বাম জমানার শেষের দিক এবং তৃণমূল কংগ্রেস জমানার প্রথম দিকের সময়ের উপন্যাস। শুরু থেকে নায়কের ভূমিকা পালন করা স্বর্গছেড়া সেই ছোট্ট বালক অনিমেষ বড় হয়েছে। তার ছেলে অর্ক রীতিমতো যুবক বয়সের শেষার্ধে। অর্কের চরিত্রে আগেকার খণ্ডের প্রধান চরিত্রগুলোর ছায়া প্রতিফলিত হলেও সে তার নিজ ব্যক্তিত্ব, চিন্তা, স্বপ্ন, সমাজ পরিবর্তনের ইচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো উপন্যাসটিকে আলোকিত করেছে। অর্ক চাকরি করে। সদ্য 40 তার বয়স। স্ত্রীর সঙ্গে বনিবনা হয়নি। ও বাপের বাড়িতে থাকে। ডিভোর্সও হয়নি। অর্কের সঙ্গে বস্তির একটু ভদ্রস্থ বাড়িতেই থাকে 70 ছুঁই ছুঁই অনিমেষ এবং রিটায়ার্ড মাধবীলতা। উপন্যাসের শুরুতেই বামফ্রন্ট তথা সিপিআই এর মুখোশ দেখা যাচ্ছে সুরেন মাইতির মতো তেলবাজদের দাদাগিরিতে। অর্ক বা অনিমেষের রাজনীতির মধ্যে যেটা কখনোই ছিল না। অবশ্য অনিমেষ সব অনুধাবন করে নিজের মতো করে। মাধবীলতা এখনো একই রকম, সারাক্ষণ আগলে রেখেছে দুই অতৃপ্ত মানুষকে। মাধবীলতারা কেন একই রকম থাকে? এটা মনে হয় ভারতীয় সংস্কৃতি। দীর্ঘদিন পর ছোটমার চিঠি পেয়ে অনিমেষ ও মাধবীলতা স্বর্গছেড়া গ্রামে যায়। বাড়ি বিক্রি করতে গিয়ে পড়ে সেই সিপিএম মাফিয়ার খপ্পরে। ঠিক এই সময়ে কলকাতার বাড়িতে এক অজানা অতিথি আসে। অর্ক তাকে আশ্রয় দেয়। বস্তির নেতাদের বিষ দৃষ্টিতে পড়ে সে। এরপরে শুরু হয় নন্দীগ্রামে জমি রক্ষার লড়াই। অরাজনৈতিক বুদ্ধিজীবীদের মিছিলে হাঁটার জন্য অর্কদের বাড়ি ভাঙচুর হয়। স্বর্গছেড়ায় তখন অনিমেষ। পরিচয় হয় অর্ক ও কুন্তির। কেমন যেন সিনেমার মতো। এসে যায় বিধানসভার নির্বাচন। অর্ক তৃণমূলে যোগ দেয়। একজন মহিলার জেদ ও নিষ্ঠার কাছে হার মেনে যায় বাম সংস্কৃতির 34 বছরের সংগঠন। ভেঙে খান খান হয়ে যায় সৌধ। আবির্ভাব ঘটে অনুকূল রায়ের মতো তৃণমূল মাফিয়ার। ধরা পড়ে ডুয়ার্সে আশ্রম করে থাকা সন্ন্যাসী রামজি। আসলে মাওবাদী নেতা সে। অর্ক বলে দেয় এই নেতা তাদের বাড়িতে আশ্রিত ছিল। রামজিও স্বীকার করে অনিমেষ মিত্রই তাকে প্রথম থেকে সাহায্য করেছে। বোঝা গেল না কি করে অনিমেষের সঙ্গে ওনার যোগাযোগ। এদিকে চলছে রাম রাজত্বের শেষের দিকের দুর্নীতিকে হাতিয়ার করে টিএমসির অত্যাচার। অনিমেষ আবারও জেলে যায়। অবাক মাধবীলতা আবিষ্কার করে 45 বছরেও মানুষটাকে চিনতে পারেনি। উপন্যাসের শেষে পাঠক হিসেবে আপনার একটু খটকা লাগতে পারে। আপনি কিছুটা দ্বিধাগ্রস্ত হবেন, কারণ অনিমেষের মাওবাদী যোগাযোগের কোনো সূত্র খুঁজে পাবেন না। রাজনৈতিক প্রেক্ষাপটের উপন্যাস, সমকালীন বলে বিতর্ক আছে।
সুপ্রিয় শ্রোতা, এরই সাথে শেষ করছি মশলকালের সংক্ষিপ্ত সার। ভালো থাকবেন, ধন্যবাদ।